বইছে নির্বাচনী হাওয়া, নানা তৎপরতায় সরগরম শহর গ্রাম। পরিবর্তিত প্রেক্ষাপটে পাল্টে গেছে ভোটের সমীকরণও। সেই হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত দলগুলো। বসে নেই সম্ভাব্য প্রার্থীরাও। পালাবদলের রাজনীতি ও জাতীয় নির্বাচনের সবশেষ চিত্র নিয়েই নির্বাচনের সময়ে সঙ্গে আছে আমি আফজাল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বগুড়ায় বেগম জিয়া তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ঢাকা 10-এ জমজমাট লড়াইয়ের আভাস। গণসংযোগে ব্যস্ত বিএনপির রবিউল, সাবেক উপদেষ্টা আসিফ ও জামায়াতের জসিম। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। মেহেরপুর 1 আসনে দলীয় কোন্দলের মুখে বিএনপির প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহ করছেন দলের আরও 2 নেতা। ভোটে বাড়তি সুবিধা পেতে পারে জামায়াত। এবং নাটোর 2-এ ধানের শীষের রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সঙ্গে দাঁড়িপাল্লার ইউনূসের লড়াইয়ের আভাস। আলোচনায় এনসিপির প্রার্থীও। ইসলামী আন্দোলনও পিছিয়ে নেই প্রচারে। বগুড়ার 7 আসনে বিএনপি চেয়ারপারসন ও বগুড়ার 6 আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হলেও আচরণবিধি মেনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভেতরে ঢোকেননি তারা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ জানান নেতাকর্মীরা। ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। 3 বাহিনী সহ বিভিন্ন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে সেই নির্দেশনাও দেন কমিশন। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। সেই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এর মধ্যে হার্ডলাইনে গেছে। আজকে 3 বাহিনীর প্রধান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখি এবং নির্বাচন কমিশনের তৎপরতা একটু যদি দেখি যে 3 বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক হয়েছে। চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে সে বিষয়ে কর্তৃপক্ষকে তৎপর হওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। যৌথ অভিযানের নির্দেশনাও দেওয়া হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান ও বেগম জিয়া। তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচন করছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7 আসন থেকে নির্বাচন করছেন এবং তাদের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর আমরা গত কয়েকদিন ধরেই ঢাকার আসনগুলো নিয়ে শুরুতে একটু আলোচনা করছি যে ঢাকার আসনগুলোতে আমরা বেশ কয়েকটি আসনের মধ্যে পর্যালোচনা করেছি। আজকে আমরা ঢাকা 10-এর চিত্র একটু দেখতে চাই। ঢাকা 10 আসনে আসলে কারা কারা নির্বাচন করছেন, এই আসনের ভোটারদের সংখ্যায় কত বা এই আসনের মোট কেন্দ্র কত সেটি আমরা একটু দেখাতে চাই। যে ঢাকা 10 আসনে মোট ভোটার আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে ঢাকা 10 আসনে মোট ভোটার 3,88,661 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,05,272 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,82,658 জন। আর এই আসনের যারা প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে শেখ রবিউল আলম রবি, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের দাঁড়িয়েছেন, জনসংযোগ করছেন। আর জামায়াতের তরফ থেকে যেটি প্রার্থী রয়েছে অর্থাৎ দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন জসিম উদ্দিন সরকার, তিনি
একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, চকসুর নির্বাচিত ভিপি ছিলেন। আর শেখ রবিউল আলম, সবাই আমরা তাকে চিনি, এই এলাকার বাসিন্দা তিনি এবং দীর্ঘদিন ধরে এই এলাকার রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের সময়ে অনেক হামলার শিকার হয়েছেন। তার বিরুদ্ধে প্রায় 200-র মতো মামলা ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এই আসন থেকে লড়ছেন। আর যেটি বলে রাখি যে এই আসনের আরও চিত্র একটু জানবো আমরা, এবং এই আসনের চিত্র তুলে ধরেছেন আমাদের সহকর্মী। তিনি এই এলাকার ঘুরে এলাকার কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা রিপোর্টটি দেখেই এই আসনের বিস্তারিত তথ্য জানার জন্য আমরা এই আসন থেকে সরাসরি লাইভে যুক্ত হব। ঢাকা 10 ধানমন্ডি কলাবাগানের ঝা তকতকে সড়ক আর সুউচ্চ ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা, আর এটি পুরোই বাসযোগ্য জনপদ। কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখ ছানা বড়া। ঢাকার আর 10টা এলাকার মতোই নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 10-এর বাসিন্দারাও। ধানমন্ডি কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগার, কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত আসনটির বড় অংশই রয়েছে অবহেলায়। ঢাকা 7 এবং 2, এরপর এবার ঢাকা 10-এ যুক্ত হয়েছে কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড। তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে জর্জরিত এই এলাকার মানুষ। ধানমন্ডির আসনে যুক্ত হয় এবার এলাকার উন্নয়নের আশা বাসিন্দাদের। ময়লা জৈমা পানি উঠে যায় রাস্তায়, মানুষ হাঁটতে নমাজ পড়তে যাইতে অনেক কষ্ট হয়। রাইতে 3টা বাজে একটু আহে, আবার 1 ঘন্টা খানি একটু থাকে, আবার জায়গা আর তামান দিন গ্যাস থাকে না। যেরকম উন্নয়ন বা সেবা ধানমন্ডির লোকেরা পায়, ঠিক ওরকম সেবা যেমন আমরাও পাই। নিউ মার্কেট, ধানমন্ডি কলাবাগান সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠের সংকট সহ রয়েছে নানান সমস্যা। প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা। এলাকাতেও খেলাধুলার মাঠ নেই, তো অবশ্যই আমাদের একটা খেলাধুলার মাঠ প্রয়োজন। জলবদ্ধতাকে প্রধান কারণ দেখিয়ে সমাধান করার জন্য আমরা এই আসনে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। এই ধরনের প্রতিনিধিত্ব চাই আমরা। আসনটিতে বিএনপি প্রার্থী করেছে শেখ রবিউল আলম রবিকে, দাঁড়িপাল্লার প্রার্থী জসিমউদ্দিন সরকার। অন্যদিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে জুলাই গণঅভ্যুত্থানের নেতা সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মূলত এই 3 প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হতে পারে আসন্ন নির্বাচনে। এবি পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের প্রার্থীও আছেন আসনটিতে। প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। সুখে দুঃখে ভোটারদের পাশে থাকার কথা বলছেন আসিফ মাহমুদ। মাদক কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। অন্যদিকে নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সব সংস্থার সঙ্গে সমন্বয় করার কথা বলছেন বিএনপি প্রার্থী। চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পৃহাকে বাস্তবায়ন করাটাই হবে অন্যতম লক্ষ্য। এই আসনের জনগণের সকল সমস্যা নিয়ে স্পেসিফিক ভাবে এবং বিস্তারিতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করব। ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকরণ করার প্রয়োজন আছে। মাদকের প্রভাবে এলাকা, মহল্লা, ইভেন পরিবার লেভেলও মানুষ খুব অতিষ্ঠ। এই বিপদগামী গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কোনো আশার কিছু তারা শুনতে পায়নি, আমরা আশারও দেখিয়েছি। লেক অঞ্চলটা অনিরাপদ, অপরিচ্ছন্ন, এটাকে আরেকটু ব্যবহার উপযোগী করা। খেলার মাঠগুলি এখনো পর্যন্ত পরিত্যক্তর মতো হয়ে আছে। আবার কিছু কিছু মাঠ হচ্ছে কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে, সেগুলি ব্যাপারে আমি কনসার্ন আছি। 3,88,000 ভোটারের জনপদে রয়েছে বড় কাপড় এবং চামড়াজাত পণ্যের বাজার, ঢাকা কলেজ, বিজিবি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ প্রতিনিধি চান ঢাকা 10-এর ভোটাররা। প্রত্যাশা মাদকমুক্ত, ব্যবসা বান্ধব, নিরাপদ জনপদ। আর এসব বিবেচনায় নেই 12ই ফেব্রুয়ারি যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে অপেক্ষায় এই এলাকার মানুষ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা 10 আসনে আছেন রিপোর্টার এম এ আজিম। আমরা তার কাছ থেকে ঢাকা 10 আসনের আরও বিস্তারিত খবর জানবো। এই এলাকার মানুষের চাওয়া পাওয়া কি এবং কি কি সমস্যা তারা ফেস করছেন, আগামীর জনপ্রতিনিধিদের কাছ থেকে তারা কি চান। এম এ আজিম, এই আসনের সমীকরণটা কি, মানে এখন যে প্রার্থী রয়েছেন? আমরা এই মুহূর্তে আছি ঢাকা 10 আসনের ধানমন্ডি এলাকায়। এখানে কিন্তু আমরা কথা বলেছি যারা এখানকার ভোটার, অধিবাসী, তাদের সাথে। তফসিল ঘোষণার পরে কিন্তু
নির্বাচনী যে হাওয়া সেটি কিন্তু এখানেও বইতে শুরু করেছে এবং সে হাওয়ায় কিন্তু নতুন গতি তুলেছে এখানে যে সাবেক যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণার পর থেকে, এবং তাকেও কিন্তু আমরা দেখেছি এখানে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এর আগে কিন্তু আমরা জানি যে এখানে বিএনপি থেকে শেখ শরীফ আলম উনি কিন্তু এখানে নির্বাচনে স্বতন্ত্র বিএনপি থেকে প্রার্থী হচ্ছেন এবং জামাত থেকে জসিমউদ্দিন তিনি কিন্তু এখানে প্রার্থী হচ্ছেন এবং তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু থেকেই এখানে চলছিল। এবং তার মধ্যে আমরা কিন্তু এখানে এখন যেহেতু তফসিল ঘোষণা হয়েছে সেখানে পোস্টার ব্যানার যে রঙিন যে ব্যানারগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাদের কিন্তু প্রচারণা থেমে নেই। তারা কিন্তু নানাভাবে তাদের যে ভোট চাওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা চাচ্ছেন এবং তাদের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এখানকার যারা ভোটার তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি রাজধানীর খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবে প্রধান যে সড়কগুলো সেগুলোতে যেমন চাকচিক্য রয়েছে তার কিছুটা বাইরে কিন্তু আসলে এর বিপরীত চিত্রও কিন্তু তারা বলছেন যে এখানে নানা ধরনের সংকটও কিন্তু তারা বলছেন। সেই সংকটগুলো সমাধানের জন্য কিন্তু আসলে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে তারা একজন ভালো প্রার্থীকে বেছে নেবেন সেটাই কিন্তু আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা 10 আসন থেকে নির্বাচনের সবশেষ। আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিম জানাচ্ছিলেন ঢাকা 10 আসনের নির্বাচনের চালচিত্র। এতক্ষণ ঢাকার একটি আসন নিয়ে আলোচনা করছিলাম। আমরা এবার একটু যেতে চাই মেহেরপুরে, খুলনা বিভাগের একটি জেলা মেহেরপুর, এবং মেহেরপুর ঐতিহাসিক নানা কারণেই বিখ্যাত এবং মেহেরপুর 1 আসন নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। মেহেরপুর 1 আসনটি মূলত যেটি আমরা বলছি যে মেহেরপুর 1 আসনটি মূলত মেহেরপুর সদর মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনটির আয়তনও দেয়া আছে এবং এই আসনের যে মোট ভোটার সংখ্যা যেটি আমি দেখাতে চাই যে মোট ভোটার সংখ্যা 3,16,995 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1,57,890, আর নারী ভোটার রয়েছেন 1,59,082 অর্থাৎ 82 জন। আর এই আসনের মোট ভোট কেন্দ্র এবার পড়েছে 123টি এবং এই আসনের যারা প্রার্থী হয়েছেন আমরা একটু প্রার্থীর পরিচয়গুলো একটু দেখতে চাই। এই আসনের প্রার্থী রয়েছেন মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ এবং তিনি মাসুদ অরুণ, আপনারা জানেন যে মাসুদ অরুণ সাবেক এমপি ছিলেন, 2001 সালে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং এরপরে রয়েছেন তাজউদ্দিন খান, তিনি জামায়াতের প্রার্থী। তাজউদ্দিন খান মেহেরপুর জেলা জামায়াতের আমির। এবং এরপরে রয়েছে সোহেল রানা, তিনি এনসিপির নির্বাহী কমিটির সদস্য, শাপলা কলির প্রার্থী নিয়ে তিনি লড়ছেন। আমরা এছাড়া আরও যে প্রার্থীগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রার্থীর কথা বললাম, এনসিপির প্রার্থীর কথা বললাম, এবি পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান খান এবং কমিউনিস্ট পার্টি বাংলাদেশের প্রার্থী এখন পর্যন্ত রয়েছেন মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাক্তার সাজিবুল হক রয়েছেন এবং জাকির পার্টির সাইদুল আলম শাহিন। আমরা এখন পর্যন্ত যে কটি আসন নিয়ে আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী এখন পর্যন্ত যেটি দাঁড়িয়েছেন সেটি হচ্ছে এই মেহেরপুর 1 আসনে। মেহেরপুরের এই আসনটি নিয়ে আলোচনা করব। সেখানে আছেন সহকর্মী বেনিয়ামিন। এই আসনের নির্বাচনের আসলে চালচিত্র কেমন? এখন পর্যন্ত যা দেখছি যে সবচেয়ে বেশি প্রার্থী মনে হয় এই আসনে রয়েছেন, একটু যদি জানান আমাদের। শীতের আমেজ বাড়ার সাথে সাথে মেহেরপুরে কিন্তু প্রার্থীদের যে প্রচারণার ব্যস্ততা এবং ভোটের মাঠের গরমও কিন্তু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে মেহেরপুর 1 আসনটি যেটি রয়েছে সেটি হচ্ছে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। এখানে 3,82,655 জন ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু নারী ভোটারের সংখ্যা কিন্তু 52%, যার কারণে কিন্তু নারী ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে পরিসংখ্যান অনুযায়ী যে দল আসলে সরকার গঠন করে সেই দলের পক্ষ থেকেই কিন্তু আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই মেহেরপুর 1 আসন থেকে। তো সেক্ষেত্রে আসলে মেহেরপুরে যদি 1 আসনটিতে বলি, মেহেরপুরে 1 আসন দাবিতে কর্মসূচি ঘোষণা, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। আজকেও কিন্তু জেলা বিএনপির পক্ষ থেকে কামরুল ইসলাম
মনোনয়নপত্র উত্তোলন করেছে। সেক্ষেত্রে কোন দল রয়েছে সেই দলীয় কোন দলটা কিন্তু খুবই দৃশ্যমান হয়ে উঠেছে, যার কারণে যে বিএনপির পক্ষ থেকে মানে যে ভোট তারা করছে সেটি নিয়ে তারা কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে জামাত কিন্তু মাঝখান থেকে আসলে এই দ্বন্দ্বকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে এবং নারী ভোটারদের আকৃষ্ট করতেও কিন্তু জামাত বেশ সরব রয়েছে। এই ছিল মেহেরপুরের ভোটের মাঠের সর্বশেষ খবর। বেনিয়ামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেনিয়ামিন জানাচ্ছিলেন মেহেরপুর 1 আসনের নির্বাচনের খবর এবং সেখানকারতে বিএনপি যে প্রার্থী রয়েছেন সেটি নিয়ে একটু দলীয়ভাবে কোন দল রয়েছে সেটি কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবার নাটোর 2 আসনের ভোটের হিসেব নিকেশটি একটু জানতে চাই যে এই আসনে মোট ভোটার কত এবং এই আসনের প্রার্থী কারা কারা হয়েছেন। আর সেটি যদি আমরা দেখি, নাটোরে মোট 4টি সংসদীয় আসন রয়েছে এবং 4টি সংসদীয় আসনের মধ্যে আমরা নাটোর 2 আসনটি নিয়ে একটু আলোচনা করব। এই আসনে মোট ভোটার যেটি আমরা বলছি যে এই আসনে মোট ভোটার সংখ্যা 4,06,886 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,71,654 জন, নারী ভোটার রয়েছেন 2,05,223 জন, তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন 9 জন এবং এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 156টি। এই আসনে কারা প্রার্থী হয়েছেন একটু প্রার্থীদের পরিচিতিটা একটু দেখে নিই। যে আসনে প্রার্থী হয়েছেন এখন পর্যন্ত বিএনপির প্রার্থী হয়েছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ধানের শীষের প্রার্থী তিনি হয়েছেন অধ্যাপক ইউনুস আলী, দাড়িপাল্লার প্রার্থী তিনি নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির। আব্দুল মান্নাফ তিনি শাপলাকলির প্রার্থী, অর্থাৎ তিনি এনসিপির প্রার্থী হয়েছেন। এর বাইরেও আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বাইরে যেটি বললাম যে এনসিপির মান্নাফ বললাম, ইসলামী আন্দোলন থেকে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী নুরনবী মৃধা গণসংযোগ করছেন। এই আসনে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে যে মূল লড়াইটা এই আসনে তাদের মধ্যেই হবে। আমরা এই আসনের আরও একটু খবর জানবো, সেখানে আছেন আমাদের একজন সহকর্মী, তিনি আমাদেরকে জানাবেন যে নাটোর 2 আসনের নির্বাচনের চিত্রটা এখন পর্যন্ত কেমন। আল মামুন, সেখানকার নির্বাচনের পরিবেশটা কেমন? আসনের বিষয় যদি আমরা বলি, এখানে যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু তফসিল ঘোষণার পর থেকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বাইরে প্রচারণা কিন্তু করছেন না, যেহেতু বিধিনিষেধ রয়েছে। সেই বিধিনিষেধের কারণে প্রচারণা কিন্তু তারা বাইরে বন্ধ রেখেছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে তারা যোগাযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু তারা ভোটের যে যুদ্ধ সেই যুদ্ধের কৌশলগতভাবে দিক তারা এগোচ্ছে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, এখানে যে 4,06,000-এর উপর ভোটাররা রয়েছেন তারা কিন্তু বরাবর বলছেন নাটোর সদর আসন এবং নাটোর সদর উপজেলা এবং নলডাঙ্গা নিয়ে নাটোর 2 আসন, এই আসনের ভোটাররা এবং এলাকার সবসময় কিন্তু অবহেলিত হয়ে আসছে। কৃষিভিত্তিক অঞ্চল হলেও এখানে কিন্তু ভালোভাবে সেটা আগাতে পারছেন না এবং কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি হচ্ছে না। সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা বেশি নজর দিচ্ছে, তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে এবং নাটোরের উন্নয়ন করতে পারে। একটু মেডিকেল কলেজ সহ যে বিশ্ববিদ্যালয় সহ যে বিষয়গুলো রয়েছে তারা সেটি করতে পারে, সেই দিকগুলো নজর দিচ্ছেন বেশি। তবে একটি বিষয় যেটা আমরা বলতে পারি, 96 সালের আগ পর্যন্ত কিন্তু এই আসনে বিএনপির কোনো প্রার্থী বিজয় হতে পারেননি। 1996 সালে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার প্রথম কিন্তু বিএনপিকে এই আসন উপহার দেন এবং তিনি কিন্তু এবারও প্রার্থী হয়েছেন। এছাড়া যে জামাতে ইসলামের প্রার্থী হয়েছেন তিনি কিন্তু 91 সালে প্রার্থী হয়েছিলেন এবং তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছিলেন। এবং একটি বিষয় যেটা আমরা ভোটার বা মানুষের মধ্যে যেটি দেখছি, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং জামাতের যে প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, মূল লড়াই কিন্তু তাদের মধ্যে হবে। এছাড়া এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফকে এখানে প্রার্থী করা হয়েছে, তিনি কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেননি এবং তিনি কিন্তু সেই বিষয়গুলা এখনো তাকে দেখা যায়নি। তবে 29 তারিখ মনোনয়ন জমাদানের শেষ দিন এবং 29 তারিখ 22 জানুয়ারি থেকে যে প্রচারণা শুরু হবে, সেই সময় কিন্তু মূল প্রচারণা এবং লড়াই দেব। তো এই ছিল আমার কাছে নাটোর 2 আসনের সর্বশেষ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নাটোর 2 আসনের নির্বাচনের খবরাখবর। এই আসনে মূল লড়াইটি আসলে বিএনপি এবং জামায়াতের মধ্যেই হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ফেনী 1 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার তার পক্ষে ফেনী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে এর আগে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে সারা দেশে। জেলায় জেলায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ সম্ভাব্য প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন উৎসব মুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তুলছেন ফর্ম। পাহাড়েও নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উত্তেজনা। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়।